প্রথম পার্টে আমরা দেখেছি একজন প্রধানমন্ত্রী মৃত্যুর সময়ও রাজনীতি করছেন। পরবর্তীতে এক পাগল মহিলাকে দেখে ভয়ে বেহুশ হয়ে যায়। সেই পাগল মহিলা আসলে কে, কেন দেশের প্রধানমন্ত্রী হয়েও তাকে ভয় পেল, সমস্ত কিছু জানতে প্রথম পর্বটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। তো দ্বিতীয় পর্বের শুরুতেই দেখা যায়, একটু পরে আমাদের দেখানো হয় সে মহিলা আসলে কে। হাসপাতালে মফিদেবের বাবা সেম একটু সুস্থ হতে না হতেই মফিদেব তার বাবাকে বলে, ওই কালেক্টর সবার সামনে তোমার সামনে আমাকে থাপ্পড় মারলো, আর তুমি কিছুই না করে আমাকেই ক্ষমা চাওয়ালে। এবার সিএম রামকে সাসপেন্ড করে এবং মফিদেবকে মন্ত্রী পদ থেকে বাদ দিয়ে দেয়। মফিদেব স্বপ্ন ছিল সে ভবিষ্যতে সিএম হবে এবং তার জন্য সে অনেক কষ্ট করছে। তাই মফিদেব রেগে গিয়ে সেই রাতেই তার বাবাকে বুকে লাথি দিয়ে মেরে ফেলে। এরপর পার্টির মিটিং হয় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় বড় ভাই মাগাধীরা পার্টি দেখবে এবং ছোট ভাই মফিদেব সরকার সামলাবে। এদিকে রামের চাকরি চলে যাওয়ার পর সত্যিকারের প্রেম, তাই রাম ও দীপিকার বিয়ে চলতে থাকে। সিএম মারা গেছে, পুরো রাজ্যের খুবই খারাপ অবস্থা। আর রামের বিয়ের সময়েই মন্ত্রীকে থাপ্পড় মারার অপরাধে রামকে পুলিশ ধরে নিয়ে যায়। আর এক জায়গায় এসে গাড়ি থেকে বের হয়ে রামকে গাড়ির সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে ফেলে পুলিশ। আসলে এ সব কিছুই হচ্ছে মফিদেবের কথা মতো। তখন সেখানে সীমা ও তার লোকরা চলে আসে আর রামকে মারতে থাকে। এদিকে মুকুল নামে সিএমের কাছের একজন বলে, সিএম স্যার মৃত্যুর আগে সবার জন্য একটা ভিডিও রেখে গিয়েছেন। সেই ভিডিও সবার উদ্দেশ্যে সেখানেই চালানো হয়। ভিডিওতে দেখা যায় সিএম তার পরবর্তী সিএম রামকে বানিয়ে গেছেন এবং তার শেষ কীর্তি মুখাগুন রামকেই দিতে বলেছেন। এই ভিডিও দেখা মাত্রই স্পিকারের নির্দেশে স্পেশাল বাহিনী রামকে বাঁচাতে আসে এবং রামকে বাঁচিয়ে হেলিকপ্টার করে সিএম সত্যায়ের মৃত্যুর শেষ কার্যের জায়গায় নিয়ে আসে। রাষ্ট্রীয় মর্যাদায় সিএমের মুখাগুন দেয়া হয়। আমাদের দেখানো হয় সেই মহিলা আসলে কে, কেন সিএমের নাম ধরে ডাকা সত্ত্বেও সিএম কিছু বলতে পারেনি, কেন ভয় পেয়েছিল সেই মহিলাকে, আর রামের আসল পরিচয় কি, কেন রামকে সিএম বানানো হয়। এটা ছিল রামের বাবার জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ইতিহাস। সিএমের পার্টি আসলে রামের বাবাই বানিয়েছিল। রামের বাবা দেখতে যেন পুরো রামের মতোই ছিল। সে এলাকার সব সময় উন্নয়ন আর ভালোর জন্য কাজ করত। দেখা যায় ওনাদের গ্রামে পাহাড় ভেঙে লোহার উত্তোলন কাজ হতো, আর এর জন্য গ্রামের পাহাড় ভাঙতে থাকলে গ্রামের অনেক ক্ষতি হতো। আর এটা বন্ধ করতেই সাধারণ জনগণ সেখানে আসে, সাথে অনেক প্রেস আসে। আর সেই লোহা কোম্পানির বিরুদ্ধে রামের বাবা জিতে যায়। আর তাদের ভালো কাজের মধ্য দিয়েই এই পার্টির জন্ম হয়, যার প্রধান ছিল রামের বাবা। কিন্তু রামের বাবার একটি সমস্যা ছিল, তিনি ঠিকঠাক কথা বলতে পারতো না, কিছুটা তোতলা ছিল। তাই তার হয়ে ভাষণ দেওয়ার জন্য সত্যায়কে ঠিক করা হয়। রামের বাবা রাতে পরের দিনে সব ভাষণ লিখে রাখত আর পরের দিন সত্যয়া সেই ভাষণেই দিত। এভাবেই তাদের সরকারি ভোটের প্রচারণা চলতে থাকে। আর ধীরে ধীরে সত্যের বক্তব্যে জনগণ তাকে প্রধান মনে করতে থাকে। তখন এটার সুযোগ নিয়েছিল সত্যয়। তাদের প্রচারের জন্য টাকার দরকার ছিল, কিন্তু রামের বাবার তেমন টাকা পয়সা ছিল না। তবু ছিল প্রচণ্ড জনমত। কিন্তু প্রচারের জন্য কিছু টাকার অবশ্যই দরকার। সত্যয়া বলে সেই পাহাড় ভাঙা লোহা কোম্পানি তাদের টাকা দিতে রাজি আছে। এতে করে রামের বাবা অনেক রেগে যায় আর পরের দিন সেই পার্টি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এদিকে সেই রাতেই সত্যয়া ও মুকুল সেই লোহা কোম্পানির কাছ থেকে রামের বাবাকে না জানিয়েই টাকা নিয়ে নেয়। আর সেই খবর রামের বাবা পেয়ে যায়। রামের বাবা, রামের মা ও রামসহ তার পরের দিন প্রেস মিটিংয়ের উদ্দেশ্যে সেই রাতেই শহরে যেতে থাকে। মুকুল বলে, তাদের সবাইকে আটকে রাখবো, পরে নির্বাচন শেষ হলে ছেড়ে দেব। কিন্তু সত্যায়ের মধ্যে অন্য প্ল্যান ছিল। সে বলে, যদি নির্বাচনের পরে সে আবার প্রেস মিটিংয়ে সব কিছু বলে দেয় তখন, তাই আমি কোনোভাবে রিস্ক নিতে পারবো না। আজ রাতেই মনে মনে রামের পরিবারকে শেষ করার সিদ্ধান্ত নেয় সত্যিয়া। আর রাতেই গাড়ি আক্রমণ করায়। রামের বাবা রামের মা সহ রামকে একদিকে পাঠিয়ে দেয় এবং নিজে অন্য দিকে চলে যায়। রামের বাবা গুন্ডাদের মেরে টেলিফোন বুথে গিয়ে পুলিশ ফোন করে, কিন্তু তা তোতলানোর জন্য পুলিশকে ঠিকঠাক বলতে পারে না। তখন সেখানে মুকুল ও সত্যয়া চলে আসে। রামের বাবা
বন্ধু এসেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, একটু ভরসা পায়। সে বলে, তোদের ভাবি পার্বতী ও রামকে খুঁজে পাচ্ছি না, আর কে যেন তাদের উপর গুণটা লাগিয়ে দিছে। রামের বাবা মুকুল ও সত্যকে বলে, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমাকে মারতে কে গুন্ডা পাঠাতে পারে? তখন সত্যয়া বলে, আমি পাঠিয়েছি। রামের বাবা অবাক। সত্যয়া রামের বাবার পেটে চাকু চালিয়ে দেয়। আর যখন রামের বাবা মৃত্যুর দিকে, তখন মুকুলকে বলে, আশেপাশে কেউ আমাদের দেখেনি তো? মুকুল বলে, না, কেউ দেখেনি। তখন সত্যয়া বলে, কিন্তু তুই তো দেখেছিস, বলে মুকুলকেও গলায় ছুরি চালিয়ে দেয়। সত্যয়া পদের লোভে রামের বাবা ও তার বন্ধু মুকুলকে মেরে ফেলে। আর এই সব কিছু দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে রামের মা পার্বতী ও অবুঝ ছেলে রাম। এরপর থেকে রামের মা নিখোঁজ, আর সেই সত্যয়া বর্তমানে সিএম ছিল। পরে মুকুলের সেই দুই ছেলেকে দত্তক নেয় সত্যয়া। সেই ছেলেরা মাগাধীরা ও মপিদেব। এটা বলে লোকটা শেষ করে গ্রামের রামের বাবার কাহিনী, আর আমাদের দেখানো হয় প্রেজেন্ট টাইমে। এইগুলো শুনে রাম বলে, এটা আপনি একদমই ঠিক করেননি, আমার বাবার খুনির মুখের আগুন আমাকেই দেওয়ালেন। তখন লোকটা জানায়, এটাই সিএম এর শেষ ইচ্ছা ছিল। আর অনেক দিন ধরে সত্যয়া ভালো হয়েছিল, আর তার এই সব কাজের জন্য সে অনেক অনুতপ্ত ছিল, এবং এই জন্যই তো পরবর্তী সিএম তোমাকে ঘোষণা করে গেছেন তিনি। এরপর রাম তার নিজের মায়ের সাথে দেখা করতে আসে, কান্না করে। তার মা তখন রামের ব্যবহৃত একটি চাদর রামকে দেয়, আর সব কাগজ ছিঁড়ে দিতে থাকে, সাথে বলে, এগুলো তো আর কোনো প্রয়োজন নেই, তুই মানুষের কখনো কোনো খারাপ চাইবি না, এটা আমি খুব ভালো করে জানি। পরের দিন রামচরণ সিএম এর জন্য শপথ নিতে যায়। তখন হঠাৎ মপিদেব বলে, রাম সিএম হতে পারবে না, কারণ সিএম এর শপথ নিতে গেলে আগে উপরে ইস্তফা দিতে হয়, আর আমাকে আগে পরবর্তীর জন্য লিখিত সিএম বানাতে হবে। তাহলে আমি রামের প্রতি লিখিত অভিযোগ তুলে নিব এবং আবার ডেপুটি কালেক্টর করে দিব। রাম কিছু উপায় না পেয়ে সেটাই মেনে নেয়, কিন্তু মপিদেব তার দেওয়া কথা রাখে না, সেই পেপার ছিঁড়ে দেয়। 6 মাসের জন্য সিএম এর শপথ নেয় মপিদেব, আর সামনের ভোটের প্রিপারেশন নেয়। এদিকে এতদিনে অন্যান্য আইপিএসদের রিকোয়েস্টে রামের সাসপেনশন উঠে যায়। মপিদেব রামকে ট্রান্সফার করতেই যাবে, ঠিক তখনই রাম রাজ্যের ভোট ঘোষণা করে দেয়, কারণ সরকারের শেষ 6 মাসে যে কোনো সময় নির্বাচন রাখার ক্ষমতা রাখে কমিশন, আর রাম সে রাজ্যের নির্বাচন কমিশনার হয়ে গেছেন। তারপর মপিদেবের সাথে দেখা করতে আসে, আর মপিদেবকে বলতে থাকে, আমি একদিন, এক সপ্তাহ বা কয়েক মাসের সিএম দেখেছি, কিন্তু তুই তো 1 ঘন্টার সিএম, এখন তুই আর তোর পাওয়ার ব্যবহার করতে পারবি না। এটা শুনে মপিদেব অনেক রেগে যায়, বলে, নির্বাচনে আগে জিতি, তারপর আমি তোকে দেখে নিব। নির্বাচনের প্রস্তুতি খুব সুন্দরভাবে হতে থাকে। রাম বিভিন্ন মানুষের সাথে দেখা করে গ্রামে গিয়ে ভোট চায়। মপিদেব গ্রামের প্রতি ভোটের জন্য 2000 করে টাকা দিত, যে টাকায় গ্রামের অসহায় গরিবরা একটু কাপড় কেনা বা ভালো মন্দ খেতে পারত। তখন রাম ওদের একটা বুদ্ধি শিখিয়ে দেয়, সবাইকে প্রতি ভোটের জন্য 20,000 টাকা করে চাইতে বলে। এটা শুনে মপিদেবের মাথা নষ্ট হয়ে যায়। তখন মাগাধীরা বলে, এতে সমস্যা কোথায়, ভোটের আগে টাকা দিয়ে পরে টাকা সব তুলে নিব। এদিকে রাম নির্বাচনের কাজ করা সব 2 নম্বরি অফিসারদের বাদ দিয়ে সৎ ও যোগ্য তাদের বসায়। রাম মপিদেবকে বলে, তুই তোর পার্সোনাল কাজে সরকারি প্লেন ব্যবহার করছিস, যেটা নিয়মের বাইরে, এটা ফাইন 25 লাখ, আর এখন থেকে কোনো প্রকার সরকারি যানবাহন ব্যবহার করতে পারবি না। একজন সিএম নির্বাচনের জন্য মাত্র 40 লাখ খরচ করতে পারে, কিন্তু একটা নির্বাচনের প্রস্তুতিতে তো 25 লাখ খরচ হয়ে গেছে, বাকি 15 লক্ষ দিয়ে নির্বাচন শেষ করতে হবে। মপিদেব ও মাগাধীরারা অনেক চিন্তায় পড়ে যায়, একটা প্রোগ্রাম করতেই তো 15 লক্ষ টাকা খরচ হয়ে গেল, তাহলে পুরো নির্বাচনটা কিভাবে করবে? এদিকে রামের বাবার নামে জনগণের যে পার্টি ছিল, রাম আবার নতুন করে সেই নামে অন্য পার্টি খুলে। মপিদেব ও মাগাধীরা পরে যায় এক ফাটকি চিপায়। এদিকে মপিদেবকে গরিব বানিয়ে দেওয়ার জন্য জনগণকে যে বেশি বেশি টাকা দিতে থাকে, সেই টাকার গাড়ি রাম আটকায় না, ছেড়ে দিতে থাকে। এবার জনগণের কাছে ভোটের জন্য টাকা দিতে দিতে সে এক সময় তার প্রায় সব টাকা দিয়ে দেয়। এবার নির্বাচন চলে আসে, রাম তখন তাদের টাকার ট্রাক আটকে দেয়। এটা শুনে মাগাধীরা অনেক রাগান্বিত হয়,
কিন্তু কিছু করার নেই। নির্বাচনের 2 দিন আগে একটা ভোট কেন্দ্রে মফিদেব বোম ব্লাস্ট করায় এবং এর সুযোগ নিয়ে মফিদেব নির্বাচন কমিশনার রামকে ছোট করে মিডিয়ার সামনে। পরে রামকে বলেন, 7টা ভোট কেন্দ্রে বোমা লাগিয়েছি আমি, তুই যদি আমার কোনো কাজে বাধা দিস তাহলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে এমনই ধামাকা করতে থাকবো। মফিদেবের লোকেরা ভোট কেন্দ্রগুলোতে জাল ভোট দিতে থাকে আর আঙ্গুলের কালি কেমিক্যাল দিয়ে উঠে ফেলে আবার ভোট দিতে যায়। এই খবর রামের কাছে যায়। রাম তাদের কিছু না বলতে বলে। তখন রামের সাথে দেখা করে মফিদেব জানায়, তোকে একটা সিক্রেট বলি, আমি 7 জায়গায় তো কি এক জায়গাতেও ধামাকা রাখিনি, তুই তো ভয় পেয়ে আমার লোকেদের কিছু বলিসনি। রাম মুচকি হাসে আর বলে, দেখ গিয়ে তোর সেই জাল ভোট দেওয়া লোকেদের কি অবস্থা। মফিদেব দেখে যে আঙ্গুলের কালি কেমিক্যাল দিয়ে পরিষ্কার করছিল সেই আঙ্গুলটা অনেক ফুলে গেছে। রাম কালি উঠার কেমিক্যালে কিছু মিশিয়েছিল যা মফিদেব জানতে পারে নাই। তখন জাল ভোটের কারণে সেই ভোট বাতিল হয়ে যায়, আবার নতুন ভোট হয় এবং যারা জাল ভোট দিয়েছিল তাদের সবাইকে পুলিশ ধরে ফেলে। এদিকে রাম কালেক্টর থাকা অবস্থায় রাজ্যের সিএম হওয়ার নিয়মের বাইরে। যদি রাম তার পালিত বাবার পরিচয় দিয়ে সিএম হতে চায় তো মফিদেব কাঁচা খিলাড়ি নয়, তাই অন্য অফিসার রামের বাবার ছবি দেখায়। রাম বলে, ইনি আমার বাবা, ইনি মৃত। কিন্তু মফিদেব বলে, মা তো জীবিত আছে, তার ডিএনএ টেস্ট করতে হবে। রাম তার মাকে ইশারা করে মায়ের পরিচয় না দিতে বলে। রাম বলে, উনি তো পাগল। এটা শুনে রামের মায়ের চোখ দিয়ে কষ্টে পানি চলে আসে। কিন্তু তার মা রাম তার ছেলের পরিচয় দেয় এবং অফিসার তার ডিএনএ টেস্ট করার নির্দেশ দেয়। সন্ধ্যাবেলায় মায়ের সাথে দেখা করতে চলে যায় রাম এবং মায়ের কাছে মাপ চায়। সাথে বলে, যদি ওরা জেনে যায় যে আমি তোমার ছেলে তাহলে আমাকে নির্বাচন কমিশন থেকে হটিয়ে দেবে আর জিতে যাবে মফিদেব। এতে মানুষের অনেক ক্ষতি হবে মা, এই জন্য আমি এমনটা বলেছি। তখন মা বলে, তুমি যা চাও ঠিক তেমনই হবে। পরের দিন সকালবেলা রামের কাছে কল আসে, আপনার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাম সেখানে আসে আর দেখে তার মা মোবাইলে ডিএনএ সম্পর্কিত সব কিছু দেখে নিয়েছে। এবার রাম ভয় পেয়ে যায়, তার মা তাকে জিতাতে কি না কি করে ফেলে। রাম তার মাকে খুঁজতে খুঁজতে একটা ওয়্যার হাউসে চলে আসে। সেখানে এসে তার মায়ের জুতা দেখতে পায়। সে বুঝতে পারে এই ড্রামে পড়ে তার মা মারা গেছে। এটাই হলো সত্যিকারের মা বাবা, যারা সন্তানের জন্য সারা জীবন শুধু ত্যাগ স্বীকার করে। রাম চেয়েছিল তার মা যেন তার পরিচয় না দেয়, কিন্তু সে তার ছেলে রাম সেই পরিচয় দিয়েছিল এবং রামের চাওয়া পূরণ করতে নিজের জীবনও শেষ করে দিয়েছে। রাম অনেক কান্না করে আর সব কিছু ভেবে তার মায়ের স্যান্ডেল দিয়ে নিজেকে মারতে থাকে। এটাই হলো মা। এদিকে মফিদেব চুপ করে থাকবে না, সে কি পরিকল্পনা করবে সেটা জানতে তার লোকেদের জেল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তাদের উপর নজর রাখে। ভোটের দিন চলে আসে। 7টি ভোট সেন্টারে মফিদেবের লোকেরা অস্ত্র নিয়ে রেডি থাকে। তাদের পরিকল্পনা ভোটের ব্যালট বক্স লুট করবে। তাই রাম বুদ্ধি করে ড্রোন ব্যবহার করে মেশিনগুলো এক জায়গায় আনে। এতে মফিদেবের প্ল্যান ভেস্তে যাওয়াতে আরও অনেক বেশি রেগে যায় মফিদেব এবং ভোট গণনা কেন্দ্রে তার লোকেদের পাঠিয়ে দেয়। দুই পক্ষে তুমুল মারপিট চলতে থাকে। এদিকে মফিদেব গণনা সেন্টারে নিজে ভোট মেশিন ভাঙতে যাবে। ঠিক তখনই সেগুলোকে বাঁচাতে থাকে রাম। রামকে মারতে শুরু করে মফিদেব। রাম ও মফিদের মারপিট চলতে থাকে বিভিন্ন স্টাইলে। রাম মফিদেবের সাথে কিছুতেই পেরে উঠছিল না। তখন মফিদেব রামের হাতে একটা রড আটকে দেয় আর মফিদেব গিয়ে ভোটিং মেশিন ভাঙতে শুরু করে এবং বলতে থাকে, আমি নির্বাচন কমিশনে গিয়ে কান্নাকাটি করে বলবো, যতগুলো মেশিন ভাঙচুর হয়েছে সেগুলো থেকে হয়তো আমি অনেক বেশি ভোট পেতাম, সেগুলো তো না গুনে চলে গেছে। তখন তোর নেতৃত্বে এই ভোট বাতিল হয়ে যাবে। এগুলো শুনে রাম কষ্ট করে তার হাত ছাড়িয়ে নেয় রড থেকে আর জানতে চায় কতগুলো মেশিন নষ্ট হয়ে গেছে। একজন জানায় 25টা। এর মানে হচ্ছে প্রতিটা মেশিনে 2000 করে ভোট হলে মোট 50,000 ভোট। পুরো 50,000 ভোট তোকে দিয়ে দিলাম। এখন তো আর কমপ্লেন করতে পারবি না যে তোর ভোট গায়েব হয়ে গেছে। এই 50,000 ধরে টোটাল ভোট হবে 2,59,000। আর অন্যদিকে আমার পার্টি ভোট পেয়েছে পুরো 11 লক্ষ। এটা শুনে মফিদেব এবার রামকে পুরো মেরে ফেলতেই যায়, কিন্তু রাম মফিদেবকেই মেরে ফেলে দেয়।
আর ভোটের ফলাফল ঘোষণা করার আগে নির্বাচন কমিশনার পদ থেকে ইস্তফা দিয়ে দেয় রাম। পরে বাবার পার্টি থেকে রামকে মনোনীত করা হয়। এবার কিছুদিন পর এক সমাবেশে রাম সহ পার্টির বাকি সবাই সাইকেল নিয়ে আসে, আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। রামের বাবার স্বপ্ন টাকা ছাড়া রাজনীতি রাম বাস্তবায়ন করে, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় আজকের এক্সপ্লেনটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।